বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি ফাতেমাতুজ জোহরা ইভা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো-জি8-এ। বন্ধুরা, আগের এপিসোডে আমরা জীবন বীমা নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের আজকের এপিসোডে আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিন্যান্স, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বইয়ের দ্বাদশ অধ্যায় নৌ বীমা নিয়ে। তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, বীমা ব্যবসায়ের শুরু হয় এই নৌ বীমার মাধ্যমেই। বন্ধুরা, পৃথিবীতে যতগুলো দেশে সমুদ্র বন্দর আছে, সে সব দেশে যত আন্তর্জাতিক বাণিজ্য হয় তার বেশিরভাগ নৌপথের মাধ্যমেই হয়। নৌপথে পণ্য আনা নেওয়া করলে অনেক কম খরচ হয়, তাই বেশিরভাগ মানুষ এই পথকেই বেছে নেয়। বন্ধুরা, স্থলপথ বা আকাশপথে যেমন বিপদ আছে, নৌপথেও তেমন অনেক বিপদ আছে। বাস্তবতা হচ্ছে নৌপথে বিপদের সম্ভাবনা অনেক বেশি, কারণ নৌপথে ঝড়, তুফান, জলদস্যু ইত্যাদি প্রাকৃতিক, অপ্রাকৃতিক বিভিন্ন ধরনের বিপদ আছে। আসলে বিপদের উপর তো মানুষের হাত নেই, তাই না? কিন্তু বিপদের বিপক্ষে একটা প্রতিরক্ষা ব্যবস্থা করা উচিত, যেখানে কোনো ক্ষতি হলে সেটা ক্ষতিপূরণের মাধ্যমে ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যায়। নৌবীমার ব্যাপারে ধারণাটা মূলত এখান থেকেই এসেছে। তো বন্ধুরা, এবারে আমরা আমাদের মূল প্রসঙ্গে আসি। নৌপথে জাহাজ, পণ্য বা ভাড়ার জন্য যে বীমা করা হয় তাকে নৌবীমা বলে। এই নৌবীমার চুক্তি হচ্ছে একটি ক্ষতিপূরণের চুক্তি। এর মানে হচ্ছে তুমি যে সম্পদের বীমা করবে সেটার কোনো ক্ষতি হলে বীমাকারী কোম্পানি তার ক্ষতিপূরণ দিবে। সেক্ষেত্রে ক্ষতিপূরণ হতে পারে আংশিক বা সম্পূর্ণ। বন্ধুরা, অন্যান্য সব বীমায় যেমন কিছু বৈশিষ্ট্য থাকে, তেমনি নৌ বীমারও কিছু বৈশিষ্ট্য আছে। যেমন ধরো, নৌ বীমায় দুটি পক্ষ থাকবে। উভয় পক্ষের চুক্তি করার যোগ্যতা থাকতে হবে। চুক্তি অবশ্যই লিখিত হতে হবে। যেই টপিকে চুক্তি করা হবে তা সুনির্দিষ্ট হতে হবে। এখানে বৈধ উদ্দেশ্য থাকতে হবে। এখানে বীমাযোগ্য স্বার্থ থাকতে হবে। তুমি যে সম্পদের বীমা করবে সেই বীমাকৃত সম্পদের ওপর তোমার যে আর্থিক স্বার্থ থাকবে তাকেই বীমাযোগ্য স্বার্থ বলে। এখানে চূড়ান্ত সৎ বিশ্বাস থাকতে হবে, অর্থাৎ উভয় পক্ষের সব তথ্য একে অন্যকে প্রকাশ করতে হবে। চুক্তিতে যেসব কারণ উল্লেখ আছে, সরাসরি সেসব কারণে বিষয়বস্তুর ক্ষতি হতে হবে। একাধিক কোম্পানির কাছে একই বিষয়বস্তুর বীমা করা হলে সেখানে আনুপাতিক অংশগ্রহণের নীতি কার্যকর হবে। উভয় কোম্পানি ক্ষতিপূরণ দিবে। এখানেও স্থলাভিষিক্তকরণের নীতি আছে। যেই সম্পদের ক্ষতি হবে তার রিপ্লেসমেন্ট হিসেবে ওই রকম সম্পদ বীমা কোম্পানি দিবে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা নৌ বীমা চুক্তির জন্য বাধ্যতামূলক দুইটি শর্তের ব্যাপারে জানব। এই শর্ত ঠিকভাবে না মানলে চুক্তি বাতিল হয়ে যেতে পারে। 1906 সালের নৌ বীমা আইনে দুইটি শর্তের কথা বলা হয়েছে। সেগুলো হচ্ছে ব্যক্ত বা প্রকাশিত শর্তাবলী, যা চুক্তিতে সরাসরি লেখা থাকে। আরেকটি হচ্ছে অব্যক্ত বা অপ্রকাশিত শর্তাবলী, যা চুক্তিতে লেখা না থাকলেও অবশ্যই মেনে চলতে হয়। বন্ধুরা, প্রথমেই আমরা ব্যক্ত শর্তাবলী সম্পর্কে জানার চেষ্টা করব। যেসব শর্ত বীমার চুক্তিতে লেখা থাকে সেসব শর্ত অবশ্যই মানতে হয়। সেগুলোকে ব্যক্ত বা প্রকাশিত শর্তাবলী বলে। তোমার মনে প্রশ্ন আসতেই পারে, কোন কোন শর্ত চুক্তিতে সরাসরি লেখা থাকে? যেদিন জাহাজ মালামাল নিয়ে যাত্রা শুরু করবে সেদিনের তারিখ উল্লেখ করতে হবে। যেদিন জাহাজ তার গন্তব্যস্থলে গিয়ে পৌঁছাবে সেদিনের তারিখ উল্লেখ থাকতে হবে। যেসব বিষয়বস্তুর বীমা করা হয়েছে সেগুলো সম্পূর্ণ বৈধ এমন নিশ্চয়তা দিতে হবে।
তারপর ধরো জাহাজটি কোন পথে চলবে এবং জাহাজটি কোন দেশের তা উল্লেখ থাকতে হবে। জাহাজে পর্যাপ্ত সিকিউরিটি ফোর্স রাখার প্রতিশ্রুতি দিতে হবে। বন্ধুরা, এসব বিষয় চুক্তিতে সরাসরি উল্লেখ করা থাকে। আরও কিছু বিষয় আছে যেগুলো চুক্তিতে উল্লেখ না থাকলেও আইন অনুযায়ী উভয় পক্ষ মানতে বাধ্য। এই শর্তগুলো কি কি চলো জেনে নেওয়া যাক। নৌবিমা চুক্তিতে ধরে নেওয়া হয় জাহাজটি সমুদ্রে চলাচল করার জন্য পুরোপুরি ফিট আছে এবং জাহাজে পর্যাপ্ত জ্বালানি ও জনবল আছে। আরও ধরে নেওয়া হয় যে পথ দিয়ে জাহাজটি যাবে সেই পথে চলাচল করার জন্য প্রয়োজনীয় দেশি ও আন্তর্জাতিক অনুমতি জাহাজটি আগে থেকেই নিয়েছে। বন্ধুরা, বিনা কারণে কোনোভাবেই যাত্রা দেরিতে শুরু করা যাবে না। যদি কোনো কারণে যাত্রার নির্দিষ্ট সময়ে যাত্রা শুরু না করে তাহলে বিমাকারী কোম্পানি ক্ষতিপূরণ দিতে রাজি নাও হতে পারে। জাহাজ যেই পথ দিয়ে যাবে অনিবার্য কারণ বা প্রাকৃতিক কোনো বিপদ ছাড়া কোনোভাবেই সেই পথ পরিবর্তন করা যাবে না। বন্ধুরা, নৌবিমার অধীনে যেসব বিষয়ের জন্য বিমা করা যায় সেগুলোকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। পুরো জাহাজের বিমা করা যেতে পারে। সাধারণত জাহাজের বিমা 1 বছরের জন্য করা হয়। তারপর জাহাজে যেসব পণ্য থাকে সেগুলোর বিমা করা যেতে পারে। বন্ধুরা, জাহাজের ভাড়া বা মাসুল বিমা করা যেতে পারে। জাহাজে যেসব পণ্য থাকে সেগুলো নষ্ট হয়ে গেলে পণ্যের মালিকের কাছ থেকে জাহাজ মালিক কোনো ক্ষতিপূরণ আদায় করতে পারে না। এই জাতীয় ক্ষতির হাত থেকে জাহাজ কোম্পানি রক্ষা পাওয়ার জন্য ভাড়া বা মাসুল বিমা করতে পারে। বিমাগ্রহীতা নৌদায় বিমা করতে পারে। কোনো কারণে যদি জাহাজের নাবিক বা কর্মচারীরা অবহেলা বা প্রতারণা করে তাহলে পণ্যের কোনো ক্ষতি হলে সেই ক্ষতির দায় জাহাজ মালিকেরা বহন করে। এমনকি জাহাজের কর্মচারীরা আহত বা নিহত হলেও তার দায় জাহাজ কর্তৃপক্ষকে বহন করতে হয়। এই দায় মোকাবেলা করার জন্য নৌদায় বিমা করা যেতে পারে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা নৌ বিমাপত্র কত রকমের হতে পারে তা জানার চেষ্টা করব। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন কিছু বিমাপত্র চলো একবার দেখে নেই। নৌযাত্রার বিমাপত্র, সময় বিমাপত্র, মিশ্র বিমাপত্র যা যাত্রা ও সময় বিমাপত্রের সম্মিলিত রূপ। আরও আছে মূল্যায়িত বিমাপত্র, বৃহৎ ঝুঁকি বিমাপত্র, ভাসমান বিমাপত্র। বন্ধুরা, প্রথমে আমরা নৌযাত্রার বিমাপত্র সম্পর্কে জানার চেষ্টা করি। এটা হচ্ছে এমন একটা বিমাপত্র যেখানে কোনো নির্দিষ্ট যাত্রাপথে যত দুর্ঘটনা ঘটতে পারে সেগুলোর বিপক্ষে করা হয়। যেমন ধরো, এক্স নামের এক কার্গো জাহাজ চীন থেকে বাংলাদেশে রওনা দিবে। এই চীন থেকে বাংলাদেশে আসতে যত ধরনের বিপদ হতে পারে সবগুলোর বিরুদ্ধে নৌযাত্রার বিমা করা যেতে পারে। অন্যদিকে সময় বিমাপত্রে সুনির্দিষ্ট সময়ের জন্য বিমা করা হয়। যেমন ধরো 2021 থেকে 2022 সাল পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো জাহাজ, পণ্য বা মাসুলের বিমা করা যেতে পারে। আবার আরেক প্রকারের বিমা আছে যাকে মিশ্র বিমাপত্র বলে। এই বিমাপত্রে যাত্রা ও সময়ের দুটোরই বিমা করা হয়। যেমন ধরো 2021 সালের আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে মংলা সমুদ্র বন্দর থেকে একটি জাহাজ আমেরিকার এক বন্দরে পৌঁছাবে। এই যাত্রাপথে সময় ও যাত্রা উভয়ের বিমা করা হতে পারে। বন্ধুরা, এবার আমরা নৌবিমার অন্যতম গুরুত্বপূর্ণ প্রকার তথা মূল্যায়িত বিমাপত্র সম্পর্কে জানার চেষ্টা করব। এই বিমাপত্রে বিমাকৃত বিষয়বস্তুর মূল্য আগে থেকেই নির্ধারণ করে দেয়া হয়। যদি বিমাকৃত বিষয়বস্তুর পুরোটা ক্ষতি হয় তাহলে বিমাকারী কোম্পানি সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। এখন জানব বৃহৎ ঝুঁকির বিমাপত্র সম্পর্কে। অনেক সময় দেখা যায় অনেকগুলো বিমা কোম্পানি একসাথে হয়ে কোনো বিশাল নৌবিমার দায়িত্ব নেয়। যেমন ধরো ABCD নামের
4টি বিমা কোম্পানি মিলে 50 কোটি টাকার একটি বিমাপত্রের দায়িত্ব গ্রহণ করল। এ জাতীয় বিমাপত্রকে বৃহৎ ঝুঁকির বিমাপত্র বলে। বন্ধুরা, আমরা সর্বশেষ যে বিমাপত্র সম্পর্কে পড়ব সেটা হচ্ছে ভাসমান বিমাপত্র। নাম দেখে মনে করার কোনো কারণ নেই যে এই বিমাপত্র পানিতে ভাসে। এই বিমাপত্রের আওতায় একই মালিক বা প্রতিষ্ঠানের একাধিক জাহাজের নির্ধারিত সময়ের জন্য বিমা করা হয়। যেমন ধরো, আকিব কোম্পানির 10টি জাহাজের বিমা করা হলো। এক্ষেত্রে 10টি আলাদা আলাদা বিমাপত্র থাকবে না, একই বিমাপত্র যথেষ্ট হবে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা নৌবিপদ সম্পর্কে জানার চেষ্টা করব। নৌপথে জাহাজ চলাচল করতে গিয়ে যেসব বাধার সম্মুখীন হয় তাকে নৌবিপদ বলে। এসব নৌবিপদের কিছু আছে প্রাকৃতিক, কিছু আছে মানুষের দ্বারা সৃষ্টি। প্রাকৃতিক বিপদের মধ্যে আছে সমুদ্রের ঝড়, জলোচ্ছ্বাস, ঢেউ, ভাসমান বরফখণ্ডের সাথে থাকা ধাক্কা খাওয়া ইত্যাদি। বন্ধুরা, অন্যদিকে কিছু আছে নৈতিক বিপদ, যা মানুষের দ্বারা সৃষ্টি হয়। যেমন ধরো, জলদস্যু, চোর, ডাকাত বা বহিঃশত্রুর আক্রমণ, যাত্রাপথে হরতাল, দাঙ্গা, লকডাউনের কারণে অবরোধ, সমুদ্রে পণ্য নিক্ষেপ ইত্যাদি। নৌবিপদ থেকেই সামুদ্রিক ক্ষতির সৃষ্টি হয়। বন্ধুরা, সর্বশেষ আমরা সমুদ্রে পণ্য নিক্ষেপ সম্পর্কে জানব। নৌবিপদের সময় দেখা যায় জাহাজকে বাঁচানোর জন্য বা জাহাজের পণ্যকে বাঁচানোর জন্য জাহাজের কিছু পণ্য সমুদ্রে ফেলে দিতে হয়, আর এটাকেই সমুদ্রে পণ্য নিক্ষেপ বা জেটিসন বলে। এটা করার মূল কারণ হচ্ছে পণ্যবাহী জাহাজকে কিছুটা হালকা করা, যাতে জাহাজটি ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। অন্যদিকে সামুদ্রিক বিপদের সময় জাহাজকে হালকা করার জন্য পণ্য এক জাহাজ থেকে অন্য জাহাজে তুলে দেওয়ার খরচকে গচ্চা বলে। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এই পর্যন্তই। আশা করি এই অধ্যায়ের সবগুলো গুরুত্বপূর্ণ টপিক তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। পরবর্তী এপিসোডে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো আর গোজি 8-এর সাথেই থাকো। বন্ধুরা, চলো এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই। নৌ বা সমুদ্রপথে চলাচলকারী জাহাজ, এর পণ্য, ভাড়া বা মাশুল ও এই সম্পর্কিত দায় বিষয়ক ঝুঁকি আর্থিকভাবে মোকাবেলা করার জন্য যে বিমা করা হয় তাকেই নৌবিমা বলে। নৌবিমার ব্যক্ত শর্তাবলী: সমুদ্রযাত্রার তারিখ, গন্তব্যস্থল ও পৌঁছানোর তারিখ, সম্পদের বৈধতা, নৌপথ ও জাহাজের জাতীয়তা, রক্ষী বাহিনীর নিশ্চয়তা। নৌবিমার অব্যক্ত শর্তাবলী: জাহাজের সমুদ্রে চলাচল যোগ্যতা, যাত্রাপথের বৈধতা, সুনির্দিষ্ট সময়ের যাত্রা, যাত্রাপথ অপরিবর্তিত রাখা। মিশ্র বিমাপত্রের সময় ও যাত্রা উভয়ের বিমা করা হয়। একাধিক বিমা কোম্পানি একত্রিত হয়ে একই বিমাপত্রের অধীনে কোনো বিশাল নৌবিমার দায়িত্ব নিলে তাকে বৃহৎ ঝুঁকির বিমাপত্র বলে। ভাসমান বিমাপত্র হচ্ছে এমন এক ধরনের বিমাপত্র যেখানে একই মালিক বা প্রতিষ্ঠানের একাধিক জাহাজের বিশেষত নির্ধারিত সময়ের জন্য বিমা করা হয়। সামুদ্রিক বিপদের সময় জাহাজকে হালকা করার জন্য পণ্য অন্য জাহাজে তুলে দেওয়ার খরচকে গচ্চা বলে।